ভারতবর্ষে অনুষ্ঠিত যে কোনো এক্সাম, সে আমাদের রাজ্যের ক্লার্কশিপ লেভেল থেকে শুরু করে একদম চলে যাও WBCS লেভেল অবধি, বা আমাদের সেন্ট্রাল লেভেলের MTS থেকে শুরু করে একদম UPSC লেভেল অবধি চলে যাও, তোমরা প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা সাবজেক্টকে কমনলি খুঁজে পাবেই। সেই সাবজেক্টটা হচ্ছে পলিটি, ইন্ডিয়ান পলিটি। এবার আমরা অনেকেই আসি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, 11, 12 কলেজ কিন্তু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে করে এসেছি। কেউ করেছে ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তার হয়েছেন, কেউ সায়েন্স নিয়ে পড়েছে, কেউ হতে পারে কমার্স নিয়ে পড়েছে, আবার কেউ আর্টস নিয়ে পড়েছে। এবার আর্টসের স্টুডেন্টদের মধ্যেও অনেকে থাকে যারা কিন্তু পলিটি কোনোদিনও পড়েনি। এবার এই পলিটি সাবজেক্টটা কিছুই না, এটা হচ্ছে বেসিক্যালি আমরা স্কুল বা কলেজে আমরা দেখে এসেছি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা, তারই একটা ছোট অংশ যার নাম হচ্ছে পলিটি। এটা মেনলি হচ্ছে এই যে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা নিয়েই পড়াশোনাকে বলা হয় পলিটি বা ইন্ডিয়ান পলিটি। জেনারেলি আমাদের পরীক্ষায় এই যে বইটা দেখতে পাচ্ছ, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, এটা নিয়ে কিন্তু পড়াশোনাটা করা হয়। এবার প্রচুর ওয়েটেজ থাকে কিন্তু বিভিন্ন এক্সামে বিভিন্নভাবে প্রশ্ন করে, আমরা কিন্তু দেখি। তোমরা অলরেডি কিন্তু আমার প্রচুর ক্লাস করেছো ইউটিউবে, যারা কোর্সে আছে তারাও জানো। কিন্তু অনেকের মনে এখনও এই ডাউটটা ক্লিয়ার হয়নি, বা অনেকের কিন্তু এখনও সংশয় আছে যারা কোর্স করনি বা যারা ডিটেলসে পড়নি, যে এই যে আমরা নামগুলো শুনে থাকি, এই যে পার্টস কাকে বলে, শিডিউলস কাকে বলে, অ্যামেন্ডমেন্টস কাকে বলে, বা আর্টিকেল কাকে বলে, বা অ্যাকচুয়ালি সংবিধান জিনিসটা কি, অনেকের মনে কিন্তু এগুলো ডাউট থাকে। তো আজকে আমরা কি করব, আমরা এই ডাউটগুলো ক্লিয়ার করব। আমরা দেখবো হচ্ছে সংবিধান অ্যাকচুয়ালি কি, এই কনস্টিটিউশন যে বইটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, এটা খুললে কি দেখা যায়, সেটা কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট দেখবো হচ্ছে সংবিধানের উৎস, নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রিয়াম্বল দেখবো, ঠিক আছে। প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনা, আমরা এটা দেখবো। প্রস্তাবনা জিনিসটা কি, সব নাম আমরা অনেকবার শুনেছি কিন্তু এর মাথা মুন্ডু কিছু বুঝি না। নেক্সট আমরা দেখবো হচ্ছে পার্ট, কতগুলো পার্ট আছে, বিভিন্ন খণ্ডে বিভক্ত এই সংবিধানটা, সেটা আমরা দেখবো। তারপরে দেখবো হচ্ছে আমরা শিডিউলস, বা যেটাকে আমরা তপশিল বলে থাকি, তো বিভিন্ন তপশিল রয়েছে, এবার এগুলো কি কি বৃত্তান্ত, এগুলো আমরা জানবো। তারপরে দেখবো হচ্ছে আমরা আর্টিকেল, এই আর্টিকেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় প্রচুর রকমের আর্টিকেল জিজ্ঞেস করে, এবার এই আর্টিকেল জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, সেগুলো কিন্তু আমরা পুরো ক্লিয়ার করব, জানবো। আমাদের কনসেপ্ট আজকে ক্লিয়ার হবে এইসব বিষয় নিয়ে। একটা ক্লাসে আমাদের সমস্ত কিছু কভার হবে। তোমাদের আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা যদি ক্লাসটা করো, পলিটির একদম বেসিক আইডিয়াটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝে যাবে তোমরা পলিটি জিনিসটা কি। তারপরে তোমরা এক এক করে সেটাকে আরো ডিটেলসে পড়লে তোমাদের সাবজেক্টটা টোটালি কভার হবে। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। তো দেখো, প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই সংবিধানে অ্যাকচুয়ালি রয়েছে কি। এই যে দেখতে পাচ্ছ এই বইটা অ্যাকচুয়ালি কি, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা আছে, এই জিনিসটা কি, বা এই বইটার অ্যাকচুয়াল গুরুত্বটা কি, এর ইম্পর্টেন্সটা আমরা বুঝে নেব। দেখো, এই যে 140 কোটি মানুষের যে ভারতবর্ষ, এই এত জনসংখ্যার যে দেশ ভারতবর্ষ, আমাদের গর্বের ভারতবর্ষ, সেই দেশটা কিভাবে চালনা হবে না হবে, এই দেশটার কি নিয়মাবলী হবে, সরকার কিভাবে চালনা করবে দেশটাকে, বা মানুষের কি দায়িত্ব হবে, কি কর্তব্য হবে এই দেশটার প্রতি, প্রত্যেকটা জিনিস কিন্তু এই বইটায় উল্লেখ রয়েছে। বলতে পারো এটা কাইন্ড অফ একটা রুল বুক, যার মধ্যে প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস দেওয়া আছে, যেইভাবে এই দেশটাকে চালনা করতে হবে বা করা হবে বা করা উচিত, সেটা কিন্তু দেওয়া আছে। এবং আমরা প্রত্যেকটা মানুষ, আমরা ভারতবাসী, আমরা কিন্তু প্রতিদিন এই বইটাকে অ্যাকচুয়ালি ফলো করে চলি। এই বইটার প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানু, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে আম্বানি, এবং একটা সরকারি কর্মচারী থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রত্যেকটা মানুষ কিন্তু ফলো করতেই হয়। তাই বুঝতেই পারছো বইটার কি পাওয়ার, কি অসাধারণ একটা ইম্পর্টেন্ট, একটা পাওয়ারফুল বই। এবং দেখো, 140 কোটি মানুষের এই দেশ, সাথে কিন্তু সারা বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তর যে গণতান্ত্রিক যে দেশ, সেটা হচ্ছে ভারতবর্ষ, সেই দেশটা কিন্তু চালনা করে এই বইটার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কিন্তু পয়েন্ট। তাই এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে আমরা কি জেনে নেবো, এই বইটার ব্যাপারে কিছু বেসিক ডিটেলস জেনে নেবো। দেখো, এই বইটা নিয়ে কিন্তু আমি অলরেডি অনেক কিছু বলেছি এর আগেও, কিভাবে আসলো, কিভাবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আসলো, কোথা থেকে আসলো, ড্রাফটিং কমিটি কি, আমি কিন্তু অলরেডি তোমার সাথে ইউটিউবেও কিন্তু ক্লাস শেয়ার করেছি, সেখানে কিন্তু তোমাদের অলরেডি পড়ানো আছে এগুলো। তো আজকে আমরা সেই ডেপথে যাবো না, কিন্তু আমরা জাস্ট কিছু ডেট আলোচনা করবো। দেখো, এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আগেও বলেছি আবারও বলছি। দেখো, এই ডেটগুলো মনে রাখবে, 26 নভেম্বর, 26 নভেম্বর 1949, এই ডেটটা ভেরি ইম্পর্টেন্ট। এই ডেটে কি হয়েছিল, এই ডেটে আমাদের ভারতবর্ষে এই সংবিধানটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, মানে মানুষের সামনে এই সংবিধানটাকে আনা হয়েছিল এবং মানুষ এটা কিন্তু গ্রহণ করেছিল। কি করেছিল, মানুষ এই সংবিধানটাকে গ্রহণ করেছিল কত সালে, দেখো 1949-এর 26 নভেম্বর। এবং এটা কিন্তু রিসেন্টলি গেল, এই 26 নভেম্বর ডেটটাকে কি বলা হয়, মনে রাখবে এই ডেটটাকে বলা হয় কনস্টিটিউশন ডে। কি বলা হয়, কনস্টিটিউশন ডে নামে কিন্তু পরিচিত এই ডেটটা। এটা কিন্তু রিসেন্টলি গেল, আমরা জানি এই ডেটটাকে রিসেন্টলি কিন্তু নামকরণ করা হয়েছে কনস্টিটিউশন ডে, মানে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করা হয় প্রত্যেক বছর এই 26 নভেম্বরকে। তাহলে এই দিনটা কি হয়েছিল, এই দিন কিন্তু দেশে এই সংবিধানকে
অ্যাডপ্ট করা হয়েছিল, লাগু হয়নি কিন্তু, ঠিক আছে। মানে এই সংবিধানের প্রত্যেকটা নিয়মাবলী যা দেওয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কার্যকর হওয়া শুরু হয়নি, কিন্তু জাস্ট অ্যাডপ্ট করেছিল, মানুষ এটাকে গ্রহণ করেছিল। তাহলে লাগু কবে করা হলো? দেখো এই যে 26শে জানুয়ারি 1950, অর্থাৎ ঠিক তার পরের বছর 26 তারিখ, এই ডেটটা কিন্তু সেম, 26 তারিখ পরের বছর, অর্থাৎ 1949, ঠিক পরের বছর 1950 সালে জানুয়ারি মাসে, একদম প্রথমের দিকে কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু 26 তারিখ এই সংবিধানটাকে লাগু করা হলো। অর্থাৎ ভারতবর্ষে এই দিনটার পর থেকে কিন্তু সংবিধানে যা যা লেখা আছে সেইগুলো কিন্তু ফলো হওয়া শুরু হয়ে গেল। বোঝা গেল এই ডেটটা দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দুটো ডেট, তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে, পরীক্ষায় বহুবার রিপিট করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলা হয় এই আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনকে, ঠিক আছে। সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে এই ভারতবর্ষের সংবিধান। নেক্সট দেখো, B.R. আম্বেদকরকে কি বলা হয়? ডক্টর B.R. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক, ঠিক আছে। ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন কে? ডক্টর B.R. আম্বেদকর। নেক্সট দেখো, এই সংবিধানটা অ্যাকচুয়ালি কি কি রয়েছে এটা আগে আমরা মাথায় একদম ক্লিয়ার করে বসিয়ে নিই, তারপরে আমরা এক এক করে দেখবো প্রত্যেকটা জিনিস কি না কি। দেখো প্রথমেই না এই বইটা যদি তুমি খোলো, প্রথমেই দেখতে পারবে তুমি একটা পেজ, কি দেখো পেজটায় রয়েছে এই যে, এটা দুটো ভাষাতেই রেখেছি, যে কোনো একটা ভাষায় থাকতে পারে, ইংলিশে থাকতে পারে বা বাংলায় থাকতে পারে। এবার এটা কিছুই না, এটাকে বলা হয় প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। মানে এই বইটার নেচারটা কি, এই যে সংবিধান, এত বড় সংবিধান, সংবিধানে অ্যাকচুয়ালি কি লেখা আছে, সংবিধানের নেচারটা কি, এটা কিন্তু লেখা আছে এর মধ্যে। তোমাদের আমি পড়ে শোনাবো কি লেখা আছে না আছে। তোমরা এই পেজটা কিন্তু অনেক জায়গায় তোমরা দেখতে পাবে ইজিলি। আমরা আমাদের স্কুলের বই ঠইও কিন্তু প্রথমে দেখতাম, ছোটবেলার দেখবে বই দেখবে এখনো দেয়, সরকারি বইয়ের প্রথমে কিন্তু লেখা থাকে এই প্রস্তাবনাটা। তো এই প্রস্তাবনাটা কিন্তু এখানে রয়েছে। অনেকটা বলতে পারো এটাকে আইডেন্টিটি কার্ড বলা হয়। অনেকে কিন্তু মন্তব্য করেছেন এই প্রস্তাবনাকে ভারতবর্ষের যে সংবিধানের আইডেন্টিটি কার্ড বলে। মানে অনেকে বলেছে এটাকে ম্যানুয়াল বলেছে, কেউ বলেছে আইডেন্টিটি কার্ড। মানে সংবিধানটা অ্যাকচুয়ালি কি হবে, তার পরিচয়টা কি, তার নেচারটা কি, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 25টি খণ্ড রয়েছে বা 25টি পার্ট রয়েছে। কটা পার্ট? 25টি পার্ট। মানে দেখো অ্যাকচুয়ালি এর মধ্যে না তোমাদের যেমনটা বললাম যে প্রত্যেকটা জিনিসটা রুল ওয়াইজ লেখা আছে, এরকমভাবে পয়েন্ট 1, 2, 3 এরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা। আর এই যে 1, 2, 3 দেখতে পারলে না, এই 1, 2, 3 গুলো হচ্ছে আর্টিকেল। এগুলো কিচ্ছু না, এই আর্টিকেল জিনিসটা কি সেই ইংলিশের আর্টিকেল না, এ এন্ড দি আর্টিকেল না, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ভারতের মানুষকে এই করতে হবে, আমাদের ফ্ল্যাগকে সম্মান করতে হবে, আমাদের দেশের যে জাতীয় প্রতীক তাকে সম্মান করতে হবে, দেশের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা থাকা উচিত, বা সরকার কি করতে হবে, সরকারের কিন্তু মানুষের দেখভালের করার ব্যবস্থা করতে হবে, মানুষ যাতে ঠিকঠাক চিকিৎসা পায়, ঠিকঠাক খাবার দাবার পায়, ঠিকঠাক পড়াশোনা পায়, ঠিকঠাক বাঁচার অধিকার পায়, এগুলো করতে হবে। এবং বিভিন্ন জিনিসে ভর্তি হচ্ছে এই সংবিধান। এবং এই যে জিনিসগুলো বলছি, এই লাইন ওয়াইজ, এই পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো, এগুলোকে অ্যাকচুয়ালি আর্টিকেল বলা হয়। তো এই টোটাল আর্টিকেল বর্তমানে রয়েছে 448টি। কটা আর্টিকেল? বর্তমানে রয়েছে 448টা। এবার এই যে আর্টিকেলগুলো, এগুলোকেই না বিভিন্ন ভাগে ভাগ করা। এই বিভিন্ন ভাগে বলতে 25টা ভাগে 25টা পার্ট করা হয়েছে, তার মধ্যে ছোট 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 বিভিন্ন আর্টিকেল রয়েছে। এবার 25টা পার্টে কি রয়েছে আমরা সব আলোচনা করব, কিন্তু তোমরা প্রথমে বুঝে নাও আর্টিকেল কাকে বলে, পার্টস কাকে বলে, তারপরে আমরা দেখবো এক এক করে। তাহলে আমাদের মাথায় একটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে। 448টি রয়েছে আর্টিকেল। আর্টিকেল মানে কিছুই না, পয়েন্ট ওয়াইজ বিভিন্ন 1, 2, 3, 4 করে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে সরকারকে বলো, বা দেশ কীভাবে চালনা করতে হবে, সুপ্রিম কোর্টকে বলো, বিভিন্ন মানুষকে কিন্তু, বিভিন্ন মানুষ বা বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তাহলে এগুলো আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে, বলে দেয় বলো তো আর্টিকেল 14তে কি রয়েছে, এরকমভাবে বিভিন্ন কিন্তু আমাদের জিজ্ঞেস করে থাকে। তো আমাদের যদি আমরা নাই বুঝি যে অ্যাকচুয়ালি আর্টিকেল কাকে বলে, সেগুলো কিন্তু আমাদের কোনোদিনই পড়তে সুবিধা হবে না। তাই কিন্তু আমাদের আজকে এগুলো বুঝে নিতে হবে। তাহলে বুঝে গেলাম আমরা 448টি আর্টিকেল রয়েছে, পার্ট রয়েছে 25টি, বিভিন্ন পার্টে বিভিন্ন জিনিস রয়েছে। এইখানে তারা মৌলিক অধিকার, পরেরটা চলে আসলো আমাদের ডিপিএসপি, তারপরে একটা চলে আসলো কিছু, তারপরে একটা চলে আসলো বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন পার্টের মধ্যে রয়েছে, বিভিন্ন খণ্ডে খণ্ডে কিন্তু ভাগ করা। এটুকুনি ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম হচ্ছে প্রিয়াম্বেল কাকে বলে। প্রিয়াম্বেল হচ্ছে আইডেন্টিটি কার্ড বা নেচারটা বোঝাচ্ছে আমাদের সংবিধানের। নেক্সট হয়ে গেল 25টি পার্ট। আচ্ছা এই সংখ্যাগুলো মনে রাখবে, 25টি পার্ট। পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে কটা পার্ট রয়েছে, 25টি পার্ট রয়েছে। কটা আর্টিকেল রয়েছে, 448টি আর্টিকেল রয়েছে। এবার নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে 12টি তপশিল বা 12টি শিডিউল কিন্তু বলা হয়। এবার এগুলো কি দেখো, এগুলো আর কিছুই না, তোমাদের একটু পরে আমি দেখাবো শিডিউলগুলো। 12টা বিভিন্ন জিনিস, 12টা বিভিন্ন বিষয়
বিষয় জিনিস যেগুলোকে কিছুটা ডিটেলসে বলতে পারো, আরও একটা এক্সট্রা লিস্ট তৈরি করে কিন্তু রাখা হয়েছে সংবিধানে। কিছুই না, এই 448টা আর্টিকেল তো আমরা দেখছি, যার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখা আছে। কিন্তু আমাদের সংবিধানের যারা রচয়িতা ছিলেন তারা মনে করেছে যে কিছু কিছু বিষয় সেগুলোর ব্যাপারে আরো একটু ভালো করে বা আরো একটু এমফাসাইজ করে লেখা উচিত। তাই কি করেছেন তারা একটা এক্সট্রা লিস্ট বানিয়েছেন, তার নাম দিয়েছেন শিডিউলস, এবং সেই শিডিউলসে 12টা টপিক বা 12টা জিনিসকে রেখেছেন এবং তার ব্যাপারে আরো বিস্তারে কিন্তু আলোচনা করা রয়েছে। তো আমাদের কিন্তু এই আর্টিকেল তো মুখস্থ করতেই হয়, সাথে কিন্তু শিডিউলসও মুখস্থ করতে হয়। জিজ্ঞেস করে নেয়, বলো 4th শিডিউলে কি আছে, 3rd শিডিউলে কি আছে, 10th শিডিউলে কি আছে, আমরা কিন্তু সব আজকে দেখব। ঠিক আছে, নেক্সট হচ্ছে সংবিধান সংশোধনী। 106টি রয়েছে সংবিধান সংশোধনী, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। দেখো এই যে সংবিধানে এতগুলো আর্টিকেল হয়েছে, অ্যাকচুয়ালি এতগুলো আর্টিকেল কিন্তু ছিল না, 395টি আর্টিকেল ছিল। কটা? 395। পরবর্তীকালে কি হয়েছে দেখো, বুঝতেই পারছো দেশ কিন্তু কতদিন আগে স্বাধীন হয়েছে, অনেক বছর, 1947-এ, 1950-তে কিন্তু এটা লাগু হলো। এবার এতদিন কিন্তু কেটে গেছে, এতগুলো বছর কেটে গেছে, তারপরে কিন্তু দেশে প্রচুর রকমের জিনিসের চেঞ্জ এসছে, ছোট ছোট প্রচুর জিনিসকে চেঞ্জ করতে হয়েছে, কোনো বড় বড় চেঞ্জেস আনতে হয়েছে। তখনকার সময় আর আজকেরকার সময়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ এসে গেছে। তখনকার দিনে মানুষের চিন্তাভাবনা, আজকের দিনে মানুষের চিন্তাভাবনা পার্থক্য এসছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পার্থক্য এসছে বা পরিবর্তন হয়ে গেছে। তাই এই পরিবর্তনের সাথে ম্যাচ করে কিন্তু আমাদের সংবিধানকেও পরিবর্তিত হতে হতো বা হতে হয়। তাই কিন্তু এই সংবিধান সংশোধনী একটা জায়গা রয়েছে। ধরো কোনো একটা পয়েন্টে এমন লেখা ছিল আজ থেকে 50 বছর আগে বা আজ থেকে 20 বছর আগে, সেই পয়েন্টটা কিন্তু আজকের দিনে ভ্যালিড নয়, তাই সেই পয়েন্টটা কিন্তু পরিবর্তন করা দরকার। এবার সংবিধানকে পরিবর্তন করা মানে বিরাট ব্যাপার, বুঝতে পারছো? দেশের রুল বুককে তুমি পরিবর্তন করছো, তার জন্য একটা প্রপার মেকানিজম দরকার, সেটাকে বলা হয় সংবিধান সংশোধনী। 368 নম্বর আর্টিকেলের আন্ডারে কিন্তু সংবিধান সংশোধনী করা হয়। তো সেটাও কিন্তু হয়েছে, অনেকবার হয়েছে ভারতবর্ষের সংবিধানে। টোটাল বর্তমানে আজ অব্দি 106 বার কিন্তু সংবিধানকে সংশোধন করা হয়েছে। এবং এই সংবিধান সংশোধনী থেকে কিন্তু প্রশ্ন করে থাকে, তোমাদের বলে দেয় যে বলো 21তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, 61তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল। তো এগুলো কিন্তু আমাদের জানতে হয়। তো আশা করি ক্লিয়ার হলো তোমাদের যে এই সংবিধান বইটা অ্যাকচুয়ালি কি রয়েছে, এর মধ্যে ভেতরে ভেতরে কি রয়েছে না রয়েছে, তার কতগুলো ভাগ রয়েছে, 25টা ভাগ রয়েছে, কতগুলো আর্টিকেল রয়েছে, এর মধ্যে শিডিউলস বলে একটা জিনিস হয়, সেটা কি দেখলাম, কতগুলো সংবিধান সংশোধন রয়েছে। এবার চলো এক এক করে আমরা ভেতরে একদম চলে যাই। এই যে তোমাদের বলছিলাম প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, যেটা একদম প্রথমেই এই বইটার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তাবনা। তো এটা কি বলেছে দেখো, তোমরা পড়লেই বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি বলে ভারতবর্ষটা কেমন হবে, ভারতের নেচার কেমন হবে, বা এই বইটা কেমন করে দেখতে চায় ভারতবর্ষকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে রিফ্লেক্ট করছে। কি বলেছে দেখো, তার আগে দেখো প্রথমেই লেখা আছে উদ্দেশিকা, মানে অবজেক্টিভ। অবজেক্টিভটা কি, বা আমাদের যে সংবিধান রচয়িতারা তারা কি ভেবেছিলেন, ভারতবর্ষটায় কেমন ভাবে দেখতে চেয়েছিলেন, সেটা কিন্তু এখানে বর্ণিত রয়েছে। তোমরা ভালো মতন একটু শোনো, তোমরা এমনি বুঝতে পারবে কি বলেছে, আর তোমরা নিজেরাও একটু পড়ে নেবে। দেখো তাহলে পড়ে নি একটু কি বলেছে দেখো, আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়, বিচার, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের মাধ্যমে প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বভাব গড়ে ওঠে, তার জন্য এতগুলো জিনিস চেয়েছে আমাদের সংবিধান যারা রচনা করেছিলেন, যে ভারতের নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়, বিচার, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা স্বাধীনতা দেবে, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বভাব গড়ে ওঠে, তার জন্য। মানে এইগুলো সব চেয়েছে আমাদের সংবিধান রচয়িতারা, এইগুলো চেয়েছিলেন এবং তার জন্য তারা কি করেছেন দেখো, তার জন্য এই জিনিসটা করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ, এই যে ডেটটা দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট একটা ডেট, এটাই তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম। কি বলেছে দেখো, বলেছে 1949 সালের 26 নভেম্বর, এই ডেটটা কি বলেছিলাম, এই দিন গ্রহণ করছে। এই যে গ্রহণ করার কিন্তু এটা একটা মানে যে অ্যাকচুয়ালি গ্রহণ করেছিল তারই কিন্তু এটা প্রুফ, এই দিনকে কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণ করেছিল প্রত্যেকটা মানুষ এই সংবিধানটাকে। তাহলে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি।
বুঝতে পারলে? এটা হচ্ছে নেচার অফ আওয়ার সংবিধান। অ্যাকচুয়ালি আমাদের সংবিধান রচয়িতারা কি ভেবেছিলেন তারই কিন্তু একটা মাইন্ডসেট পাচ্ছি আমরা এর মাধ্যমে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রিয়াম্বেল। এবং দেখো এর মধ্যে যে এত কিছু আমরা দেখলাম, এই যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে দেখলাম গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, এই যে এত কিছু, এগুলো তো আর এখানে সমস্ত কিছু বলা সম্ভব নয়। তাই কিন্তু তোমরা যদি চাও ডিটেলসে পড়বে, দেখো কিন্তু আমরা অলরেডি আমাদের কোর্স চলছে, বিভিন্ন কোর্স আমাদের অলরেডি লঞ্চ রয়েছে আমাদের ইউর স্টাডি অ্যাপে। যারা এখনো ডাউনলোড করনি তারা কিন্তু অতি শীঘ্রই চলে যাও প্লে স্টোরে, সেখান থেকে আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও। সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে কোর্স ডাউনলোড করার পরে যে আমাদের কিন্তু বিভিন্ন এক্সাম, বিভিন্ন কোর্স চলছে। তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দসই যে এক্সাম, তোমাদের যে টার্গেটের এক্সাম, সেই এক্সামের কোর্স জয়েন করে নাও। সেখানে কিন্তু আমি তোমাদের পার্সোনালি খুব ভালো করে ধরে ধরে একদম পলিটি পড়িয়েছি। সেখানে কিন্তু প্রত্যেকটা শব্দ নিয়েও আমরা আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি, কাকে বলে সমাজতান্ত্রিক, কাকে বলে ধর্মনিরপেক্ষ, প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি। শুধু এই পলিটি নয়, আমি কিন্তু তোমাদের ইকোনমিক্সও পড়াবো, ইকোনমিক্সও কিন্তু ধরে ধরে একদম পড়াচ্ছি। সাথে কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য প্রত্যেকটা স্যার ম্যাডাম ভালো মতন তোমাদের তৈরি করার ব্যবস্থা কিন্তু করে রেখেছে। যারা তোমরা চাইছো জয়েন করবে তারা কিন্তু অতি অবশ্যই চলে যাও আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, বা নিচে দেখতে পাচ্ছ হেল্পলাইন নম্বর, সেখানে সেই হেল্পলাইন নম্বর দিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা আরও বিস্তারিত জেনে নিতে পারবে। তো চলো নেক্সট চলে যায়, কি রয়েছে দেখো। নেক্সট দেখো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জিনিস। এবার কি এগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ 22টা লেখা আছে, 22 অব্দি দেখতে পাচ্ছ। এবার এগুলো কিছুই না, এটা হচ্ছে খণ্ড বা পার্ট, যেমন তোমাদের বললাম যে বিভিন্ন পার্টে বিভক্ত আমাদের বিভিন্ন আর্টিকেল। এবার তোমাদের আমি একটু আগে বললাম যে টোটাল 25টা ভাগে বিভক্ত। এবার তোমরা বলবে যে আমি বললাম 25টা কিন্তু রয়েছে 22টা, তাহলে কি হলো ব্যাপারটা? দেখো এই যে 22টা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল সংবিধানে, মানে যবে থেকে ভারতবর্ষের সংবিধান লাগু হলো সেই মুহূর্তে কিন্তু টোটাল 22টা ভাগে বিভক্ত ছিল এই সংবিধানটা। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনী হয়েছে, নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড করা হয়েছে, এরকম সেই অ্যাডিশন এবং সাবস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু আরো বিভিন্ন খণ্ড বা আর্টিকেল কিন্তু বেড়ে গেছে। তো বাড়তে বাড়তে এটা বর্তমানে হয়ে গেছে কটা? 25টা। এবং দেখো এখানে তোমরা সংখ্যা দেখতে পাবে 395টা আর্টিকেল কিন্তু দেখাচ্ছে, কিন্তু বর্তমানে তোমাদের আমি একটু আগে বললাম 448টা কিন্তু আর্টিকেল রয়েছে। তো সংবিধান সংশোধনী হতে হতে কিন্তু এই 395 থেকে বর্তমানে আর্টিকেল বেড়ে হয়েছে 448টা। কিন্তু সেটা কিন্তু এরমভাবে ডিরেক্ট বোঝা যাচ্ছে না, এখানেও 22 বোঝা যাচ্ছে না, 22 হয়ে আছে এখনো, এবং এখানেও কিন্তু 395 হয়ে আছে। তাহলে কোথায় ঢুকলো এক্সট্রাগুলো? দেখো এক্সট্রা যেগুলো ঢুকেছে সেগুলো হচ্ছে যে ক, খ, গ এর মাধ্যমে। এই যে ক দেখতে পাচ্ছ, এই যে ক। তো এরকম ভাবে কিন্তু এক্সট্রা আর্টিকেলগুলো অ্যাড হয়েছে বা এক্সট্রা খণ্ডগুলো কিন্তু অ্যাড হয়েছে। আমরা জানি রাইট টু এডুকেশন, ঠিক আছে, 21A, এই যে এ বি যেগুলো হয়েছে না, সেগুলো পরবর্তীকালে যোগ হয়েছে। মানে মূল সংবিধানে যে কটা নাম্বার ছিল সেগুলোই তুমি দেখতে পাবে এখনো, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এ বি সি ডি বা ক খ গ করে অ্যাড হয়েছে, বিভিন্ন পার্ট বলো, আর্টিকেল বলো, বিভিন্ন জিনিস কিন্তু অ্যাড হয়েছে। তাহলে এই যে 22টা রয়েছে পার্ট, আমরা একটু ইম্পর্টেন্ট পার্টগুলো আলোচনা করে নিই, তারপরে কিন্তু আমরা দেখবো হচ্ছে এরপরে কি রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা পার্ট এখন আলোচনা করছি না, বাট যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে সেগুলো একটু আলোচনা করে নিই। দেখো প্রথমেই যেটা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন পার্টে কি রয়েছে। এই যে বহুবার রিপিটেড প্রশ্ন, পার্ট 3 তে কি রয়েছে, তৃতীয় খণ্ডে কি রয়েছে, বহুবার রিপিটেড প্রশ্ন কি রয়েছে, মৌলিক অধিকার। দেখো তোমাদের জন্য এই লিস্টটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, বা তোমাদের বইতেও থাকবে, বা আমি কিন্তু কোর্সেও করে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে একদম প্রথম যে খণ্ড বা অংশ, সেখানে রয়েছে ভারতের ভূখণ্ড প্রসারণ, নতুন রাজ্য সূচনা। ভারতের ভূখণ্ডের ব্যাপারে বলা রয়েছে, নতুন রাজ্য কিভাবে যোগ হবে সেগুলোর ব্যাপারে কিন্তু বলা রয়েছে। এটা কত থেকে কত নম্বর আর্টিকেল রয়েছে? 1 থেকে 4 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। দেখো আর্টিকেল কিন্তু মুখস্থ করতেই হবে তোমাদের, আর্টিকেল কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হয়, ইনফ্যাক্ট পার্ট জিজ্ঞেস করে, পার্টও মুখস্থ করতে হয়। দেখো নেক্সট আর্টিকেলটা হচ্ছে নাগরিকত্ব, সিটিজেনশিপ। এই যে আমরা ভারতের নাগরিক হতে গেলে কি করতে হবে না হতে হবে, বা ভারতের নাগরিক অ্যাকচুয়ালি কারা হতে পেরেছিল যখন আমাদের স্বাধীনতা হলো, সেই সব বিষয় কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে, বা আমাদের ভারতীয় নাগরিকত্ব কিভাবে চলে যেতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে নাগরিকত্বে। 5 থেকে 11 মধ্যে এটা উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে পার্ট 3, মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। নেক্সট হচ্ছে পার্ট 4, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আমি করিয়েছি কোর্সে, প্রত্যেকটা ধরে ধরে একদম বলে বলে করিয়েছি, এক একটার উপরে কিন্তু অনেকটা করে ক্লাস। মানে তোমরা এই ধরো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ, এইটার উপরে আমি করেছি তোমাদের 5টা 7টা ক্লাস কিন্তু অলরেডি করে রেখেছি। সেখানে কি হবে, তোমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু কভার হচ্ছে পুরো চ্যাপ্টারটার মাধ্যমে, এবং সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে কেমন কোয়েশ্চেন এসছে, প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে কত থেকে কত নম্বর আর্টিকেল রয়েছে? 12 থেকে 35 থেকে 51। নেক্সট হচ্ছে 4A, পার্ট 4 এর ক,
মৌলিক কর্তব্য, দেখতে পাচ্ছ যে ক, এটা কিন্তু পরবর্তীকালে যোগ করা হয়েছে, এটা পরবর্তীকালে যোগ করা হয়েছে বলে এর পিছনে একটা ক বসিয়ে দেওয়া হয়েছে বা এ বসিয়ে দেওয়া হয়েছে ইংলিশে। তাহলে এর আন্ডারে যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে 51A বা 51 ক। তাহলে এই অবধি হয়ে গেল, এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া নেক্সট কি রয়েছে দেখো, কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। এর মধ্যে আমাদের পার্লামেন্টের উল্লেখ রয়েছে, আমাদের রাষ্ট্রপতির উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। নেক্সট হচ্ছে দেখো, আর আমরা প্রত্যেকটা কিন্তু আলোচনা করবো না এখন, তোমরা একটু দেখে নেবে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট বা অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে কাকে বলে পার্ট, কাকে বলে আর্টিকেল, কাকে বলে বিভিন্ন শিডিউল, সেগুলো কিন্তু আলোচনা করা, এর বেশি কিন্তু কিছু নয়। আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনা করতে যাবো না এই ক্লাসে। নেক্সট হচ্ছে দেখো, দেখো এটা হচ্ছে পার্ট 15 রয়েছে নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। সরকারের ভাষাসমূহ, এর মধ্যে ভাষা রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। জরুরি অবস্থা রয়েছে পার্ট 18, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারেবার জিজ্ঞেস করে মুখস্থ রাখতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম টোটাল রয়েছে 25টা পার্ট, ঠিক আছে। তার মধ্যে কিন্তু 395টা আর্টিকেল ছিল, বর্তমানে রয়েছে 448টা আর্টিকেল, 25টা পার্টে কিন্তু বিভক্ত। এই অবধি আশা করি ক্লিয়ার বোঝা গেল। নেক্সট চলো আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে শিডিউলস, 12টা তপশিল রয়েছে। তোমাদের আমি প্রথমেই বললাম যে এই 12টা তপশিল মানে কিছুই না, বিভিন্ন জিনিসের উপরে যে যারা আমাদের সংবিধান রচয়িতারা তারা মনে করেছেন যে এগুলোর উপরে আরেকটু বেশি এমফাসাইজ করা দরকার বা আরেকটু ডিটেলিং করা দরকার, একটু ডিটেলসে কিন্তু বলা দরকার, তাই আরেকটা এক্সট্রা লিস্ট তৈরি করে দিয়েছে, যার মধ্যে 12টা জিনিস কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার সেগুলো কি একটু দেখে নিই চলো। দেখো, প্রথম তপশিলে কি রয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা। তাহলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা করা রয়েছে প্রথম তপশিলে। দেখো, এটা কিন্তু এক লাইনে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, মানে তুমি যদি সংবিধান খুলে দেখো দেখবে এর নিচে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু তথ্য দেওয়া আছে। এত বড় দেশটা চালানো হবে তো পুরোপুরি এই সংবিধানের বেসিসে, তাই না? তো প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করাটা খুব দরকার। দ্বিতীয় তপশিলে কি রয়েছে দেখো, বারেবার রিপিটেড। দ্বিতীয় তপশিলে কি রয়েছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বেতন ভাতা ও বিশেষ সুবিধা সুযোগ বিষয়ক কিন্তু আলোচনা রয়েছে। মানে দ্বিতীয় তপশিলে কি রয়েছে, এই যে মান্যগণ্য ব্যক্তিরা দেখতে পাচ্ছ ভারতবর্ষকে যারা অ্যাকচুয়ালি চালাচ্ছেন তাদের যে বেতন ভাতা সেগুলোর ব্যাপারে উল্লেখ রয়েছে দ্বিতীয় তপশিলে। ভেরি ইম্পর্টেন্ট, বারেবার রিপিট করে। নেক্সট হচ্ছে তৃতীয় তপশিল। এখানে কি বলেছে দেখো, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যমন্ত্রী, বিধানসভা সদস্য এবং হাইকোর্টের বিচারপতি শপথ ও প্রতিজ্ঞাপূর্বক কথন। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমটা পেয়ে গেলাম হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের যে এলাকা সেই সব নিয়ে তথ্য দেওয়া আছে। নেক্সট দ্বিতীয় নম্বর তপশিল রয়েছে এই ব্যক্তিগুলো দেখতে পাচ্ছ, এদের কিন্তু যে স্যালারি হবে সেটার ব্যাপারে বলা রয়েছে। থার্ড তপশিলে বলা রয়েছে যে এই যে যাদের ব্যাপারে উপরে দেখলাম তাদেরই কিন্তু যাদের ওথ নিতে হয় তাদের ওথ বা শপথের বিষয়ক প্রত্যেকটা তথ্য দেওয়া আছে। নেক্সট দেখো চতুর্থ তপশিল, এখানে কি রয়েছে, রাজ্যসভা সিটের ব্যাপারে বলা রয়েছে। দেখো, বিভিন্ন অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আজকে এই ক্লাসে সম্পূর্ণ করবে তোমাদের আমি এটুকুনি বলতে পারি যে তোমাদের কিন্তু 100% এখান থেকে কোশ্চেন আসবে আপকামিং যে কোনো এক্সামে, কারণ এটাই হচ্ছে মানে বলতে পারো বেস অফ পলিটি। তো এখান থেকে প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না। নেক্সট দেখো পঞ্চম তপশিল। আচ্ছা, পঞ্চম এবং ষষ্ঠটা কিন্তু একই টাইপের, মানে ফিফথ এবং সিক্সথ। তো সিক্সথটা আমরা আগে পড়বো। দেখো সিক্সথে কি বলা রয়েছে, দেখো ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং আসামের উপজাতি শাসন অধিকার নিয়ে আলোচনা। দেখো, বিভিন্ন ট্রাইবাল মানুষজনরা আছে, আমরা জানি উপজাতির মানুষরা সারা দেশ জুড়ে কিন্তু আছে, তার মধ্যে কিছু স্পেসিফিক রাজ্যের ব্যাপারে উল্লেখ রয়েছে। দেখো, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং আসামের যারা উপজাতি রয়েছে তাদের শাসন অধিকার নিয়ে কিন্তু আলোচনা করে রয়েছে এই সিক্সথ শিডিউলে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বারেবার পরীক্ষা জিজ্ঞেস করে। এবার আমি কেন সিক্সথটা আয় করালাম, তার কারণ হচ্ছে পঞ্চমটা হচ্ছে একই টাইপের, কিন্তু এই যে জায়গাগুলোর নাম বললাম, এই যে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, এই সব জায়গাগুলো বাদ দিয়ে সারা ভারতবর্ষে আরও যত রাজ্যে যত উপজাতির মানুষরা আছে তাদের জন্য যেসব প্রভিশন বলা রয়েছে বা অধিকারের কথা বলা রয়েছে সেগুলো কিন্তু রয়েছে পঞ্চম তপশিলে। তপশিল জাতি ও উপজাতি শাসন ব্যবস্থা ও অধিকার নিয়ে আলোচনা। তাহলে কি পাচ্ছি আমরা, এই সিক্স শিডিউলে কি রয়েছে, চারটে রাজ্যের নাম বলা রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, ঠিক আছে, বা এটাকে আমরা ATMM বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে কোন কোন রাজ্য নামগুলো জিজ্ঞেস করে। তাহলে ATMM কি কি রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে এবং মেঘালয় রয়েছে। এই রাজ্যের যত তপশিলি উপজাতির মানুষরা রয়েছে তাদের অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে। এবং ফিফথে কি রয়েছে, এই রাজ্যগুলো বাদ দিয়ে সারা ভারতবর্ষের যতই উপজাতি মানুষরা আছে তাদের অধিকারের ব্যাপারে কিন্তু বলা রয়েছে।
বোঝা গেল। সপ্তম তপশিলে কি রয়েছে দেখো, তিনটে তালিকা হয় আমরা জানি, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, ঠিক আছে। তো তিনটে তালিকার ব্যাপারে উল্লেখ কিন্তু এখানে রয়েছে। তিনটে তালিকাতে বিভক্ত কিন্তু এই ভারতবর্ষের বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন বিষয়ক ক্ষমতা। কিছু ক্ষমতা দেওয়া রয়েছে রাজ্যকে, কিছু ক্ষমতা দেওয়া রয়েছে কেন্দ্রকে, এবং কিছু ক্ষমতা কিন্তু উভয়ের জন্য সঞ্চিত রাখা রয়েছে, সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে সপ্তম তপশিল। নেক্সট হচ্ছে অষ্টম তপশিল, সরকারি ভাষা সমূহ। আমরা জানি 22টা টোটাল সরকারি ভাষা রয়েছে। কটা রয়েছে? 22টা সরকারি ভাষা রয়েছে। এবার এই 22টা সরকারি ভাষা কোথায় উল্লেখ রয়েছে? এই অষ্টম নবম তপশিলে কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নবম তপশিল, ভূমি সংক্রান্ত ও জমিদারি প্রথার বিলুপ্তিকরণ, ঠিক আছে, রয়েছে নবম তপশিল। এবং দেখো দশম তপশিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। দেখো বিধায়ক ও সংসদের দলত্যাগ রোধ সংক্রান্ত আইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের বেশি বুঝতে হবে না, বেশি ডিটেলস মাথায় রাখতে হবে না, জাস্ট তোমরা মনে রাখো যে কোনটার মধ্যে কি বলা রয়েছে, তাতেই দেখবে তোমরা কত মার্কস স্কোর করতে পারছো। এই প্রশ্নগুলো কতবার জিজ্ঞেস করেছে যে দশম তপশিলে কি বলা রয়েছে, বা অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন কোন তপশিলে উল্লেখ রয়েছে, বারে বার রিপিটেড প্রশ্ন। তোমরা খুলে দেখো, যে কোনো এক্সামের পেপার নিয়ে নাও, কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো, দেখবে এই কোশ্চেনগুলো বারে বার রিপিট পাচ্ছ। তাহলে দশমে রয়েছে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত সমস্ত তথ্য। নেক্সট হচ্ছে একাদশ এবং দ্বাদশ, এই দুটো একই টাইপের। একাদশ হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে বলা রয়েছে, দ্বাদশ হচ্ছে মিউনিসিপ্যালিটি নিয়ে বলা রয়েছে, তাহলে দুটো একই রকম, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 12টা তপশিলের বিষয়ক সমস্ত তথ্য। একে কি রয়েছে? একে রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা। দুয়ে কি রয়েছে? দুয়ে রয়েছে হচ্ছে এই যে মানুষগুলোর নাম উল্লেখ করা রয়েছে তাদের বেতন ও ভাতা বিষয়ক তথ্য রয়েছে। তৃতীয়ত কি রয়েছে? এই যে মানুষগুলোর নাম উল্লেখ করা রয়েছে তাদের শপথ নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। চতুর্থতে কি রয়েছে? রাজ্যসভার সিট বন্টন নিয়ে বলা রয়েছে। পঞ্চম ও ষষ্ঠ বা ফিফথ ও সিক্সথ শিডিউলে কি বলা রয়েছে? এই যে তপশিলি উপজাতির যে মানুষরা রয়েছেন তাদের যে ক্ষমতা বা তাদের যে অধিকার কি থাকবে না থাকবে সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে এই তপশিলে। নেক্সট হচ্ছে সপ্তমে কি বলা রয়েছে? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা নিয়ে আলোচনা করা রয়েছে। অষ্টম তপশিলে বলা রয়েছে 22টা ভাষা যে রয়েছে তার বিষয়ে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। নবম তপশিলে ভূমি সংক্রান্ত জমিদারি প্রথার বিলুপ্তিকরণের কথা বলা রয়েছে। দশম তপশিলে কি বলা রয়েছে? অ্যান্টি ডিফেকশন ল। 11-12 বলা রয়েছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। আশা করি বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ছিল। নেক্সট আমরা দেখবো এই যে বৃহৎ আকারে আমরা সংবিধানটা দেখলাম। এবার সংবিধানটা অ্যাকচুয়ালি যে আমাদের সংবিধান রচয়িতারা সমস্ত কিছু নিজেদের মাথা থেকেই বার করে সংবিধানে লিখে দিয়েছেন তা কিন্তু নয়। দেখো আমরা আমাদের জীবনেও যেটা করে থাকি জেনারেলি, যে আমরা কিন্তু বিভিন্ন মানুষকে দেখি, কোনো ভালো মানুষের যদি কোনো ভালো গুণ আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি। খারাপ গুণটা অবশ্যই নেওয়া উচিত, তা নিও না, কিন্তু ভালো গুণটা নেওয়া উচিত। ঠিক তেমনই তখনকার সময় যখন সংবিধান রচনা হচ্ছে সেই সময় সংবিধান রচয়িতারা দেখলেন যে সেই সময় ভারত বা সারা বিশ্বে যত প্রসিদ্ধ দেশ যারা কিন্তু অলরেডি তাদের নিজেদের সংবিধান তৈরি করে ফেলেছে তাদের সংবিধানকে তুলে দেখলেন যে কেমন করে লিখেছে। এবার তারা সেই সময় দেখতে গিয়ে দেখলেন যে কিছু কিছু এমন ভালো গুণ যেগুলো কিন্তু যদি আমাদের ভারতীয় সংবিধানে যোগ করা যায় সেগুলো কিন্তু ভারতের জন্য খুব ভালো হবে বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেরকম কিছু গুণ বা ক্যারেক্টারিস্টিক সেগুলো কিন্তু নিয়ে নিলেন সেই মুহূর্তে আমাদের সংবিধান রচয়িতারা। সেগুলো কিন্তু আমাদের আলোচনা একটু করতে হবে। সোর্সেস অফ আওয়ার কনস্টিটিউশন, দেখো এটা কিন্তু অনেকটা মানে প্রচুর কিন্তু জিনিস নিয়েছে, কি নিয়েছে না নিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু যদি আলোচনা করতে চাই ক্লাসের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের ডিটেলস এগুলো কিন্তু কোর্সে বলে রেখেছি, ইনফ্যাক্ট ইউটিউবে কিন্তু এই নিয়ে সেপারেট ক্লাস আমার করানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা শুধু আজকে এখানে আলোচনা করে নেবো যে কোন কোন দেশ থেকে আমরা বড় করেছি আমাদের সংবিধানে, সেগুলো একটু দেখে নেবো। ডিটেলসটা তোমরা অবশ্যই দেখে নাও, বিভিন্ন আরও ভিডিও আছে সেখানে, আর না হলে কোর্সে তো আমি পুরো ডিটেলসে করিয়ে রেখেছি। তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে, বা ভারত শাসন আইন 1935 থেকে প্রচুর কিছু নেওয়া হয়েছে। দেখো নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে প্রচুর কিছু নেওয়া হয়েছে। কীভাবে প্রশ্ন করে এখান থেকে? দেখো এই প্রশ্নটা বারবার রিপিট করে যে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএস কনস্টিটিউশন থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। দেখো একক নাগরিকত্ব, আমরা জানি একক ভারতবর্ষের যে নাগরিকত্ব সেটা কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করে। মানে তুমি ভারতবর্ষের নাগরিক যদি হতে চাও ভারতবর্ষের নাগরিক হিসাবেই থাকতে হবে। তুমি চাইবে ভারতের নাগরিক হবো, আমি আমেরিকার নাগরিক হবো, সেটা কিন্তু হবে না। তোমাকে যে কোনো একটা দেশের নাগরিক হয়ে থাকতে হবে। ভারতের নাগরিক হলে শুধু ভারতের নাগরিকত্ব নিয়েই থাকতে হবে, সেটা কিন্তু ফলো করে। এবার এই ধারণাটা কোথা থেকে নিয়েছে? এটা নিয়েছে ব্রিটিশ থেকে, যে সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। বোঝা গেল? ছোটো ছোটো অনেক ভালো ভালো জিনিস সেগুলো কিন্তু বড় করেছে আমাদের সংবিধান রচয়িতারা বিভিন্ন দেশ থেকে। নেক্সট দেখো আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ক্যানাডিয়ান সংবিধান থেকে বহু জিনিস নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে
অস্ট্রেলিয়ান সংবিধান থেকে বিভিন্ন জিনিস নেওয়া হয়েছে, যে কনকারেন্ট লিস্ট আমরা দেখলাম, যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকার ব্যাপারটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নেক্সট হচ্ছে জাপান থেকে রুল অফ প্রসিডিওর বা প্রসিডিওর এস্টাবলিশ বাই ল নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে বিভিন্ন জিনিস নেওয়া রয়েছে। এবার এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এই ছবিটা একটু গন্ডগোল আছে, কিছুই না। এই যে এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো লেখা হচ্ছে রাশিয়ার পাশে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো রাশিয়ার পাশে নয়, এগুলো নেওয়া হয়েছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। ছবিতে একটু এরর, কিচ্ছু না, ছোট্ট একটা এরর। এবং দেখো এই যে এগুলো লেখা রয়েছে মৌলিক কর্তব্য, এগুলো নেওয়া হয়েছে এই রাশিয়ার সংবিধান থেকে। একটা ছোট্ট এরর, একটু কারেকশন করে দেবে, কিছুই নয়। তাহলে এগুলো কিন্তু বারেবার রিপিট করে, কি রিপিট করে দেখো, যে ফান্ডামেন্টাল ডিউটিজ, মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া রয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বারেবার রিপিট করে। নেক্সট দেখো প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন 368 নম্বর আর্টিকেলের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায়, সেই প্রসিডিওর মানে পদ্ধতিটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো সাউথ আফ্রিকাতে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে রাজ্যসভার যে মেম্বার, তাদের যে ইলেকশনের প্রসিডিওর, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে, সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। তাছাড়া দেখো ফ্রান্স থেকে কিন্তু বিভিন্ন জিনিস নেওয়া হয়েছে, এবং দেখো জার্মানি থেকেও বিভিন্ন জিনিস নেওয়া হয়েছে, যেমন সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, জরুরি অবস্থার সময় যে আমাদের মৌলিক অধিকার স্থগিত করে রাখা হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এই জার্মানি থেকে। বোঝা গেল? তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, প্রচুর কিছু কিন্তু আমরা আলোচনা করলাম একটা ক্লাসের মাধ্যমে। আমরা দেখলাম এই সংবিধান অ্যাকচুয়ালি কি, আমরা দেখলাম আমরা পার্টস কাকে বলে বুঝলাম, আমরা শিডিউলস কাকে বলে বুঝলাম, আমরা অ্যামেন্ডমেন্ট কাকে বলে বুঝলাম, সংবিধান অ্যাকচুয়ালি কি সেটা দেখলাম, সংবিধানের উৎস আমরা দেখলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু কভার করলাম। তোমাদের আমি এটুকুনি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে বা হলো, যারা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করলে। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, সামনে প্রচুর এক্সাম আছে, ফাটিয়ে দাও। একটা চাকরি কিন্তু পেলে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, নিজের বাবা মার মুখে কিন্তু হাসি ফোটাতে পারবে, নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।